নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু সাধু। অমিতা বড়ুয়া, আমাদের কত নম্বর পেজে আলোচনা ছিল? আজকে আমাদের 68 পৃষ্ঠা কুশল চিত্ত নিয়ে, রূপকথার কুশল চিত্ত নিয়ে আলোচনা করবেন বলছিলেন। বিতর্ক, বিচার, প্রীতি, শোক, একাগ্রতা, পঞ্চম। আলোচনা করার কথা ছিল যে, না? হ্যাঁ বান্তে। বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা যেখানে আছে চৈতসিক পর্বের মধ্যে যেতে পারবেন? বান্তে দ্বিতীয় পরিচ্ছেদে? হ্যাঁ হ্যাঁ বান্তে, এগুলো তো আমরা চিত্ত চৈতসিক স্পর্শ, এগুলো বান্তে ওই 7 প্রকার সর্বচিত্ত চৈতসিক এখান থেকে শুরু হয়েছে আর কি। চৈতসিক সংগ্রহ। হ্যাঁ বা 82 পৃষ্ঠা বান্তে চৈতসিক দ্বিতীয় পরিচ্ছেদ চৈতসিক সংগ্রহ। একশো 82? না বান্তে, শুধু 82 পৃষ্ঠা। এগুলো না, এগুলোর আলোচনা। এগুলো আলোচনা বান্তে সর্বচিত্ত সাধারণ চৈতসিক এগুলো বান্তে নাকি আপনার ওই বিতর্ক, প্রীতি, সুখ, একাগ্র এখান থেকে শুরু হবে? তাহলে এটা হচ্ছে যে আপনার 83 পৃষ্ঠার মধ্যে প্রত্যেক চৈতসিক কত প্রকার চিত্তে সম্পর্কযুক্ত হয় সেটা 83 পৃষ্ঠার মধ্যে এগুলো আছে। চৈতসিকের সংখ্যাগত বর্ণনা এটা পাইছেন? পিডিএফ এ 99 পৃষ্ঠা বান্তে। 99 পৃষ্ঠা? হ্যাঁ পিডিএফ। এখানের মধ্যে বিতর্ক, বিতর্ক হচ্ছে যে প্রকীর্ণ চৈতসিক। বিতর্ক, বিচার, প্রীতি, এই তিনটা 6 প্রকার প্রকীর্ণ চৈতসিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো আমি একটু এমনি আলোচনা করি।
আমরা এগুলো পরে আরো বিস্তারিত আলোচনা করব। সংক্ষিপ্তভাবে এখন একটু আলোচনা করছি। বিতর্ক। বিতর্ক হচ্ছে যে মূলত চিন্তা বা চিত্ত নিবিষ্ট করা। বিতর্কের অপর নাম চিন্তাও বলা যায়। একটা বিষয়ের উপরে চিত্ত নিবিষ্ট করা, চিত্ত নিবদ্ধ করা, এটা নাম হচ্ছে বিতর্ক। আমরা এখন মূলত পড়তেছি যে ধ্যানাঙ্গ। বিতর্ক আছে প্রকীর্ণ চৈতসিকের মধ্যে। প্রকীর্ণ মানে এটা বিতর্কটা কুশল পক্ষীয় ভাবেও কাজ করতে পারে, আবার অকুশল পক্ষীয় ভাবেও কাজ করতে পারে, এবং লোকোত্তর চিত্ত উৎপাদনীয় এটা সহযোগিতা করে। সর্বক্ষেত্রে এটার ব্যবহার রয়েছে। সেজন্য প্রকীর্ণ। প্রকীর্ণ মানে সেটা চিট্টা সব দিকে থাকবে, যখন যেখানে প্রয়োজন হয় সেখানে। আমরা যখন আনাপান স্মৃতি ভাবনা করি, স্মৃতি হচ্ছে আনাপান, শ্বাস প্রশ্বাস হচ্ছে যে আলম্বন। এই আলম্বনে চিত্ত নিবদ্ধ করাই দেওয়া, বেঁধে দেওয়া। এই চিত্ত তুমি এখানে থাকো, শ্বাস প্রশ্বাস দেখো, শ্বাস প্রশ্বাসকেই ধরে রাখো, এর বাইরে যাবে না, এটা ছাড়া অন্য কোনো কাজ করবে না। চিত্ত যখন এই শ্বাস প্রশ্বাসটাকে ধরার চেষ্টা করে, স্মৃতিতে রাখার চেষ্টা করে, ওই চেষ্টা অবস্থা বারবার ও নেমে যেতে চাই, আর আমি বারবার তুলে দিতে চাই। বারবার চিত্ত শ্বাস প্রশ্বাসে থাকতে চায় না, আমি বারবার সেখানে তাকে তুলে দিই, তুমি এখানেই থাকো, কিন্তু ও আবার নেমে যায়, আবার আমি তুলে দিই। এই যে তুলে দেওয়ার কার্যটা, শ্বাস প্রশ্বাসের মধ্যে লাগিয়ে রাখার কার্যটার নাম হচ্ছে যে বিতর্ক। এটা শুধু আমরা ধ্যানাঙ্গের মাধ্যমেই বলছি। এটা সর্ব জায়গাতে যে কোনো চিত্ত উৎপন্ন করার সময় আমাদের অমনোজ্ঞ বিষয়, যেগুলো আমি এখন করতে চাচ্ছি না, যেমন ছোটবেলায় আমাদেরকে পড়াশোনা করাইতে চাইতো, আমাদের মন চাইতো যে না আমি পড়াশোনা করব না, এমনি ইডিং বিডিং করব, এরকম করে আমার ইচ্ছা করে, বা আমার মনের ইচ্ছা হচ্ছে যে ইডিং বিডিং করা। কিন্তু যারা একটু ওই বিদ্যা শিক্ষা সম্পর্কে জানে, তারা জোর করে এই পড়াতে মনটা বসায়। শুধু পড়া বলে কথা নয়, যে কোনো কাজের মধ্যে মনোনিবেশ করার, মনোসংযোগ করার যে প্রয়াস, ওই অবস্থাটাকেই বলা হয় বিতর্ক। আশা করি মনে থাকবে সবার। আশা করি মনে থাকবে না। আরো একটা উদাহরণ দিই। আরোহণ করাই দেওয়া, আলম্বনে আরোহণ করানো হচ্ছে যে বিতর্কের কাজ। যে কোনো একটা মানুষকে আমি ধরে একটা গাছের শাখা ধরাই দিলাম, তুমি এটা ধরে থাকো। এই যে
ধরে থাকতে দিলাম, ধরে থাকছে, এটা হচ্ছে যে বিতর্ক। আর আমরা এমনি সচরাচর কিন্তু বিতর্ক মানে ঝগড়াঝাটি করা, তর্ক বিতর্ক করা, এই কথাটাকেই বুঝি না। হ্যাঁ মানে হ্যাঁ, এই জন্য আমাদের এটা চিনতে মানে একটু সময় লাগতেছে বা বুঝতে কষ্ট হচ্ছে এটা। এই জন্যই প্রত্যেকটা শব্দের আবার এই বিতর্ক এখানে কি নামে বা কোন প্রজ্ঞপ্তিতে এটা এসছে, কোনো না কোনো প্রজ্ঞপ্তির মাধ্যমেই আমরা প্রত্যেকটা বিষয়কে জানতে পারি। প্রজ্ঞপ্তি মানে যেটাকে যেভাবে চিহ্নিত করা যায় আর কি। যেমন আমরা নাকের শ্বাস প্রশ্বাসকে আমাদের দেশে শ্বাস প্রশ্বাস বলতেছি, কিন্তু ইংরেজিতে কি তাই বলে? ইংরেজি ভাষায় কি সেটা বলে? সেটা না বলছে না, অন্য একটা নাম আছে, এটা অন্য একটা ভাষা না। তারপরে আমাদের হ্যাঁ এই ফ্রান্সের মধ্যে এটা আরেকটা তাদের ভাষা। এক এক দেশের মধ্যে এক এক ভাষায় এটা প্রজ্ঞপ্তি হয়। তো বুদ্ধের পরিভাষায় পালি থাকলেও বর্তমানে যে বাংলা ভাষা এগুলো রচিত হয়েছে, সেই এগুলো অবশ্য বিতাক্কাং পালিতে, বিতাক্কাং আর বিতর্ক এর তেমন কোনো ব্যবধান নাই। হইলেও বিতর্ক বললেও যে আমরা এখন চিনে যাব কিন্তু এরকম না। এখন তো আপনারা মোটামুটি বিতর্ক কি জন্য ব্যবহার করা হয়েছে, বিতর্ক কথাটা, বিতর্ক শব্দটা এখন পুরোপুরি আপনাদের বোঝা হয়েছে। আমি কয়েকজনকে প্রশ্ন করতে চাই, তাহলে বুঝবো যে আসলে বিতর্কটা আপনারা বুঝেছেন কিনা। রিমি বড়ুয়া, বলেন বিতর্ক কাকে বলে? শ্বাস প্রশ্বাসের মধ্যে লেগে থাকায় আলম্বনের আরোহণ করানো হচ্ছে বিতর্কের কাজ। আলম্বন কাকে বলে? এটা আমি বুঝছি যে মানে আপনি আলম্বন কথাটা বলতে ভয় পাচ্ছেন, তো সেজন্য বুঝলাম যে মানে আপনি আলম্বন এখনো চিনতে পারেন নাই, বুঝতে পারেন নাই। আমি ভুলে গেছি আলম্বন। এই জন্য তো আমি আলম্বন কথাটা বলতেই আপনি থতমত করতেছেন যে আমি বুঝে গেছি যে আপনি এখনো আলম্বন চিনেন নাই। এগুলো মাঝে মধ্যে আমাদেরকে এমনিতেই জানাবেন নিজেরা নিজেরা, আমি জিজ্ঞেস করব তারপর বলবেন, এরকম না। হ্যাঁ, আলম্বন হচ্ছে যে চিত্তের গ্রাহ্য বা পঞ্চ ইন্দ্রিয় পথে যা যা কিছু অনুভবনীয় স্পর্শনীয় বিষয় রয়েছে সবগুলোই এই চিত্তের আলম্বন। আর বইয়ের ভাষাতে বলতে গেলে চিত্তের আলম্বন হয় না এমন কোনো বিষয় নাই, সবগুলোই চিত্তের আলম্বন হয়। জগতে যত বিষয় আছে সবগুলোই চিত্তের আলম্বন হয়। ওই আলম্বনের আলম্বন স্পর্শ, আলম্বন রূপ চক্ষু দিয়ে যে আলম্বন সৃষ্টি হয়, রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শব্য আলম্বন, ধর্ম আলম্বন, বুঝছেন? এভাবে আমরা 6 ভাগে বলি। আর এই 6 ভাগকে আরো বিস্তারিত করলে জগতের সমস্ত কিছুই এখানে আছে। নির্বাণকেও আমরা আলম্বন বলি, নির্বাণও চিত্তের আলম্বন হতে পারে। ষড় ইন্দ্রিয়ের মধ্যে যাহা কিছু সৃষ্টি হয় ওইটা আলম্বন হবে না? সৃষ্টি হয় না, স্পর্শিত হয়। স্পর্শিত, হ্যাঁ, স্পর্শিত হয় বা টাচিং হয় আর কি, এগুলো সবগুলোই আলম্বন। আচ্ছা,
তারপরে জয় বড়ুয়া। আমরা এতক্ষণ বিতর্ক নিয়ে আলোচনা করেছি। এই 5টা না বুঝলে এই প্রথম ধ্যান চিত্ত বোঝা যাবে না, সেজন্য আমি জিজ্ঞেস করতেছি। জয় বড়ুয়া। মঙ্গল হোক। বিতর্ক কাকে বলে? তার মানে আমি এগুলো বলতেছি যে আপনারা আসলে বুঝতে পারতেছেন আমার কথাগুলো বোধহয় ঠিকঠাক হচ্ছে না। আমি বোধহয় ঠিকঠাক করে বলতে জানি না আসলে। আপনাদের দোষ না, আমি আসলে ঠিকঠাক করে বলতে জানতেছি না, তো সেজন্য আপনারা পারতেছেন না। যে ইন্দিরা বড়ুয়া সাইলেন্ট খোলে তারপরে বলেন। তারপর আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ বলার জন্য প্রস্তুত থাকেন। বিতর্ক কাকে বলে? বলছেন যে এখন একটা কি গাছকে শক্ত করে ধরে রাখা, কি ওটা বিতর্ক? একটা উদাহরণ আসলে আমি ভালোভাবে বুঝি না। মঙ্গল বলেন উপাসক। ভান্তে, আমরা তো আমাদের মন তো চিত্ত খুব চঞ্চল। যখন আমরা ধ্যানে বসি তখন আমরা ফট করে মনটাকে বসাতে পারি না। তো চিত্তকে মন স্থির করার জন্য যেটা আমরা চেষ্টা করি, কোনো একটা আলম্বনের প্রতি যখন চেষ্টা করি শরীর ইন্দ্রিয়ের দ্বারা, তো সেটাকে বারবার আমরা চিত্ত অন্যদিকে চলে যায়, আবার আমরা ধরে এসে আবার বসানোর চেষ্টা করি কোনো একটা নির্দিষ্ট আলম্বনের প্রতি। আমরা যেমন শ্বাসের যদি ইয়ে করি তাহলে সেটার উপরে চেষ্টা করি, বা রূপের উপরে যদি যাই তাহলে রূপের উপরে চেষ্টা করি, যে কোনো একটা পার্টিকুলার একটা জায়গাতে মনটাকে স্থির করার বারবারে যেটা প্রয়াস, ওই প্রয়াসটাকেই আমরা বিতর্ক বলি। খুব সুন্দর করে বলেছেন। আমি আরেকটু শুনতে চাচ্ছি দীপেন বাবুর থেকে, এরপরে বাবলি বড়ুয়া আপনার কাছ থেকেও শুনবো। দীপেন বাবু বলেন। রিমি বড়ুয়া সাউন্ড অফ করেন। ইন্দিরা বড়ুয়া সাউন্ড অফ করেন। দাদা যেটা বলছে সেটাই। তারপর আমি যদি একটু করে বলি, এখানে ওই আমরা যখন আনাপান ভাবনা করি, নিঃশ্বাস প্রশ্বাসের মানে গ্রহণ করছি ত্যাগ করছি, এরকম করতে করতে একটা সময় গিয়ে আমাদের চিত্ত অন্য আরেকটা জায়গায় চলে যায়। মানে নিঃশ্বাসের আলম্বনটা ছেড়ে অন্য আরেকটা আলম্বনে চলে যায়, হয়তো বা সাংসারিক বা বাহ্যিক কোন একটা কিছুতে, তখন আমাদের চিত্ত চলে যায়। ঠিক সেই সময় যখন একটু ওইটা নিয়ে চিন্তা করতে করতে একটা পর্যায়ে আমরা বুঝতে পারি যে আমরা আসলে আমাদের নিঃশ্বাসে যেটা আলম্বন সেটা ত্যাগ করে চলে এসেছি। তখন আবার বলেছে কি না, আমাকে আবার এখানে আসতে হবে। এই যে এইভাবে নিজেকে আবার ওই নিঃশ্বাসের আলম্বনে নিয়ে আসা, এটাই হচ্ছে এখান থেকে বিতর্ক। খুব সুন্দর করে বলেছেন বাবলি বড়ুয়া। বন্দনা ভান্তে। ভান্তে, আমরা যখন ধ্যানের মধ্যে যখন আমরা এই যে দাদা যখন বলছে আমরা শ্বাস নিই, শ্বাসটাকে আমরা দেখে থাকি যে যাচ্ছে যাচ্ছে, আবার একটা নাকের থেকে আমরা যাচ্ছে, একটা নাকের থেকে আমরা বের হচ্ছে। এটা করতে 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 আমরা যখন কোনো সময় আমাদের কি হয়, মনটা অন্যদিকে চলে যায়, আবার যেতে যেতে আবার যখন আমাদের চিন্তা হয়
যে না আমি তো আবার এই শ্বাসের মধ্যে ছিলাম, তখন আবার যে জিনিসটা আবার আবার আমরা করতে স্টার্ট করি, এটা সেটাকে আমি বুঝছি বানতে। হ্যাঁ, ঠিক আছে, ঠিকঠাক বলেছেন। আমি আরেকটা বিষয় দিয়ে আপনাদেরকে আবার বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমাদের উপাসক জ্ঞানেশ্বর সিংহটা খুব সুন্দর হয়েছে, দীপেন বাবুটাও ঠিকঠাক ছিল। যেমন আমরা শ্বাস প্রশ্বাস এমনিতেই টানি, এটা আমরা চাওয়া না চাওয়ার উপরে নির্ভর করে না। বেঁচে আছি যতক্ষণ, অতক্ষণ এটা চলতে থাকতেছে। সেটা ছাড়াও অনেক সময় শ্বাস প্রশ্বাস বন্ধ অবস্থায়ও আমাদের অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমেও আমরা কিছু সময় অক্সিজেনগুলো পেয়ে থাকি নানানভাবে। তবে মূল ব্যাপার হচ্ছে যে এখান দিয়েই প্রবেশ করে আমাদের অক্সিজেনগুলো। আর এটা আমাদের সবসময় চলমান গঠমান চলতে থাকে, কিন্তু এটাতে আমাদের কারো মনোযোগ নাই। বেতাল্য হলে তখন মনোযোগ পড়ে যে নিঃশ্বাস যখন ফেলতে পারি না, বা কিছু একটা গড়বড় হয়ে যায়, বা নাক যখন জাম হয়ে যায় আমাদের, তখন নিঃশ্বাসের কথা মনে পড়ে, অন্য সময় কিন্তু মনে পড়ে না। এই যখন যখন এই নিঃশ্বাসের প্রতি আমরা মনোযোগ দিই, এই মনোযোগ দেওয়াটাই হচ্ছে যে মূলত বিতর্ক। আর আমরা এখন তো আমাদের যখন আমরা ধ্যান করতে বসি তখন তো এই জাতীয় কোনো সমস্যা না, সমস্যা ছাড়া এমনি ইচ্ছাকৃতভাবেই আমরা এই শ্বাস প্রশ্বাসের মধ্যে মনোযোগ স্থাপন করার চেষ্টা করি, বা চিত্তকে সেখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। এই চিত্ত তুমি এই কাজটা করো, এই হিসাবটা করো, এখানে কিরকম কিরকম শ্বাস প্রশ্বাস আসতেছে যাচ্ছে, এগুলো একটু হিসাব রাখো। এটা আমি মনকে দায়িত্ব দিলাম, চিত্তকে দায়িত্ব দিলাম। এই দায়িত্ব দেওয়ার নাম হচ্ছে যে বিতর্ক। অন্য সময় কিন্তু এটাতে বিতর্ক নাই আমার এখন যেমন শ্বাস প্রশ্বাস আমি করতেছি, যদি এটাতে আমার মন না থাকে তাহলে তার মানে এখানে বিতর্ক নাই। এটা একদম খুব সোজা হয়েছে, মায়া বড়ুয়া, বুঝছেন? যেমন আপনি এখন নিঃশ্বাস ফেলতেছেন, নিঃশ্বাসের প্রতি আপনার মনোযোগ আছে? নাই, তার মানে বিতর্ক নাই। বুঝে গেছে? আর যখন আপনি মনোযোগ দিচ্ছেন, দেওয়ার চেষ্টা করতেছেন, দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করতেছেন, এটাকে বিতর্ক বলা হয়। অমিতা বড়ুয়া, ক্লিয়ার? বইয়ের মধ্যে অন্য ভাবে লেখা থাকবে, আপনি এগুলো ফাইনালি ভাবে লেখেন। আমি এগুলো বারবার এই বলতেছি যে এটা ফাইনাল করে এখন লেখেন এটা। আচ্ছা, হ্যাঁ, যে কোনো আলম্বনের প্রতি, এটা আমরা শুধু ভাবনার দিক থেকেই আমরা উদাহরণ দিলাম। যে কোনো আলম্বন স্বর ইন্দ্রিয়ের বা স্বরায়তনের যে কোনো দ্বারা স্পষ্টব্য বিষয় এর নাম হচ্ছে যে আলম্বন। আর ওই আলম্বনে মনোযোগ স্থাপন করার নাম হচ্ছে যে বিতর্ক। আলম্বনে মনোযোগ স্থাপন করার চেষ্টার নাম হচ্ছে যে বিতর্ক। লিখে রাখেন ফাইনালি। হ্যাঁ, দীপেন বাবু এটা লিখে রাখেন, এটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা বিচার নিয়ে আলোচনা করব। না বুঝলেও বা কম বুঝলেও কোনো অসুবিধা নাই, পরবর্তীতে আমাদের এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। জাস্ট এটা আমরা চিত্তগুলো এইভাবে এগুলো না বললে চিত্তটা বুঝবেন না, সেজন্য একটু আলোচনা করতেছি। বিচারের জন্য বই একটা খুব সুন্দর উদাহরণ আছে, একদম বুঝার মতো, আপনারা বুঝবেন কারণ আপনারা সবাই ডেক্সি মাজেন। এই ডেক্সি দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, ডেক্সি দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, এটা সেজন্য আপনারা অধিকাংশ জনই ডেক্সির সঙ্গে পরিচয়। ছেলে হই বা মেয়ে হই, আমাদেরকে ছোটবেলায় মারা ডেক্সি ডলতে দিত অনেক সময়, বা আমরা ইচ্ছা করেও ডলতাম মাকে সাহায্য করার জন্য। সেজন্য আমরা প্রত্যেকে এটা চিনব। ভাত রান্না করা অথবা তরকারি রান্না করা ডেক্সি বাম হাতে ধরি আমরা। এই বাম হাতে ধরার কার্যক্রমটা হচ্ছে যে মানে ডেক্সি হচ্ছে যে আলম্বন, আর এই বাম হাতটাকে আমি চিন্তা করবো যে এখন কি বিতর্ককে দিয়ে ধরেছি।
এটা বিতর্কের কাজ করেছে বাম হাতে। এটা কিন্তু উদাহরণ, এটার সঙ্গে আবার এগুলো উদাহরণগুলোকে অনেক সময় ডাইরেক্ট মিলে ফেলে, জাস্ট এটা উদাহরণ বোঝার জন্য। বাম হাত দিয়ে ধরলাম, এটা হচ্ছে বিতর্ক। আর বিচার, যে ঘষাঘষি করি আমরা একটা ইয়া নিয়ে, ডলার ইয়া নিয়ে, জালফাড়া অথবা যে কোনো কিছু যার ঘরে যেটা যেটা থাকে, হ্যাঁ, সাবান টাবান মিক্স করে যে আমরা ডলি পরিষ্কার করার জন্য ডলি ঘষি, বারবার ঘুরিয়ে 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 ঘুরিয়ে, কিন্তু বাম হাত ছেড়ে দিই না, ছেড়ে দিলে ওটা আর ঘষানির কাজ চলবে না। আপনি এ হাত ছেড়ে দিয়ে ঘষতে পারবেন এক হাতে, এটা চলে যাবে না ডেক্সিটা, হ্যাঁ না ডেক্সি চলে যাবে আর মাজা যাবে না, বুঝছেন? এটাকে ঘষাঘষি করা যাবে না, মাজা যাবে না, বা এটাকে দেখার জন্য চাইলেও আপনি দেখতে পারবেন না বা কিছু করার উপায় নেই। হ্যাঁ, এই ঘষার কাজ করতেছে ডাইন হাতে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে আবার পানি দিয়ে ধুইতেছে, পরিষ্কার হয়েছে কিনা দেখতেছে, আবার যেখানে পরিষ্কার হয়নি আবার ডলতেছে। এই যে ডলাডলি ঘষাঘষি এই যে কাজগুলো করতেছে ডাইন হাতে, এই ডাইন হাতকে মনে করুন যে এটা বিচার। আলম্বনকে বাম হাতে ধরে বা চিত্ত দ্বারা আলম্বন ধরার পরে আবার সেম ওই চিত্তই ওই আলম্বনকে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে, এটাকে দেখাশোনা করে এটা আসলে কি। যেমন আমরা এবার আনাপান স্মৃতি ভাবনা দিয়ে বলি। আনাপান স্মৃতি ভাবনা আমি এটা প্রথমে এখানে চিত্ত লাগিয়ে দিয়েছি, এটার বাইরে ও যাচ্ছে না। যখন এটাতে বসে থাকবে তখন সে দেখবে, কি দেখবে? ছোট নিঃশ্বাস, বড় নিঃশ্বাস, ছোট আশ্বাস, বড় আশ্বাস, প্রশ্বাস, আশ্বাস প্রশ্বাস, এগুলো সে দেখবে। এবং কোন সময় এগুলো নিতে তার ভালো লাগে, কোন সময় নিতে খারাপ লাগে, এগুলো সব দেখবে। এবং এটাতে আরো মনোযোগ লাগিয়ে রাখলে আরো বিস্তারিত সে ক্রমান্বয়ে এটা সম্পর্কে দেখতে পাবে। ওখানে যেরকম ডেক্সি যত ঘষাঘষি করে তত পরিষ্কার হয়ে যায় এক পর্যায়ে, এখানেও এই জায়গাতে যতই এই শ্বাস প্রশ্বাসকে বারবার মোছামুছি করবেন, বারবার পরিষ্কার করার চেষ্টা করবেন, তত এটা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে এটা শ্বাস প্রশ্বাস সম্পর্কে, তত বেশি গভীর থেকে গভীরতম জ্ঞান উৎপন্ন হতে থাকবে। এই গভীর থেকে গভীরতম জ্ঞান উৎপন্ন করাই দেয় যে অবস্থাটা, ওই অবস্থাটার নাম হচ্ছে যে বিতর্ক, না বিচার। বিচার। আশা করি বুঝতে পেরেছেন এই দুইটা উদাহরণের মাধ্যমে মানে বিচারের কাজ কি লিখে ফেলতে পারবেন। বিজয় বাবু একটু করে বিচারটা যদি বলেন, সাউন্ড খোলেন। আমি এখনো সম্পূর্ণ বলতে পারবো না। ঠিক আছে, জয়ী বলেন। জয়ী বড়ুয়া। বান্তে আলম্বনে মনোযোগ স্থাপন করা, এটা বিতর্কের কাজ। বিতর্ক। আর বিচার হচ্ছে যে মানে ওইটা ধারা ওই যে কিছু করছি মানে যেমন আমি বিস্কুট একটা নিলাম খাওয়ার জন্য, বিস্কুটের মধ্যে আমি চিত্ত নিবদ্ধ করলাম, এটা বিস্কুট। চিত্ত নিবদ্ধ করার পরে দৃষ্টি নিবদ্ধ করার পরে এটাকে খুব ভালো করে দেখলাম এখানে কোনো সমস্যা আছে কিনা, বা এখানে অলম ফুটি আছে কিনা। অলম ফুটিলে তো এটা না, এটা খাওয়ার যোগ্য না। বিচার করতেছে বিস্কুটটাকে নিয়ে, করি না এরকম আমরা? হ্যাঁ, এটা এই প্রক্রিয়াটা হচ্ছে বিচার। এটা খাওয়ার যোগ্য কিনা, না ফেলার যোগ্য, না কুত্তারা দেওয়ার যোগ্য, না কুড়ারে দেওয়ার যোগ্য, এগুলো নিয়ে একটা বিচার। প্রত্যেকটা কিছু নিয়ে এরকম হয়।
আমরা এই বিচার পড়তেছি শুধুমাত্র এখন এই প্রথম ধ্যান চিত্ত নিয়ে। প্রথম ধ্যানের অঙ্গ এই 5টা, তো এই 5টা নিয়ে আমরা এখন, যেমন আমরা সেজন্য আনাপান স্মৃতি ভাবনা নিয়েই উদাহরণটা দিয়েছি। হ্যাঁ, সুতরাং এই বিচারও কিন্তু আবার সর্ব জায়গাতে আছে। যেমন আমি বিস্কুটের কথা বললাম, বিস্কুটেও এই বিচার কিন্তু আছে, শুধু বিস্কুট বলে কথা না, প্রত্যেকটা চিত্তের মধ্যেই এই বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা থাকে। দীপেন বাবু শর্টকাট করে এগুলো প্রত্যেকটা জায়গায় একটু লিখে রাখবেন, হ্যাঁ, আর যদি সম্ভব হয় গ্রুপের মধ্যে সুন্দর করে পাঠিয়ে দেবেন, আবার পুনরায় সবাই দেখবে। মায়া বড়ুয়া বুঝতেছেন? মায়া বড়ুয়া বুঝতেছেন? বিতর্ক, বিচার, প্রীতি, প্রীতি 5 প্রকার আছে। এই 5 প্রকার প্রীতি এক একজন মানুষের কাছে বা ধ্যানের পর্যায়ভেদে এক একজন মানুষের কাছে এক এক ভাবে এই প্রীতিগুলো উৎপন্ন হয়। পঞ্চপ্রীতি, এটা আগে পড়া হয়েছে, কারো কাছে কি জানা আছে এটা? অমিতা বড়ুয়া। আমি এমনি বললে তখন উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। এগুলো আবার গুগলেও থাকে। আমি নামগুলো বলছি না, জাস্ট মূল অনুভূতিগুলো একটু বলার চেষ্টা করতেছি। এটা এক প্রকারের আনন্দ বা একটা খুব উল্লাসজনক, অতি সুখ বিষয়টা আলাদা, আর প্রীতি বিষয়টা আলাদা। প্রীতি মানে অতি আনন্দ, কিরকম একটা আনন্দ উচ্ছ্বাস যে মনের মধ্যে উৎপন্ন হবে, এটা অভূতপূর্ব। যেটা এতদিন আপনি কামলোকীয় যেই অবস্থাগুলো আছে, এতেও আপনি বহু বিষয় নিয়ে খুব খুব বেশি আনন্দিত হয়েছেন। এরকম অনেক বিষয় কামলোকীয় বিষয়েও আছে। কখনো রূপ দেখে, কখনো গন্ধ পেয়ে, কখনো রস, কখনো স্পর্শ, কখনো শব্দ, স্বর ইন্দ্রিয়ের স্বর বিষয়ে বহুবার বহুভাবে এই প্রীতি ভোগ করেছেন, পেয়েছেন। তবে এখানকার এই প্রীতিগুলো কিন্তু আগের যত প্রকারের প্রীতি আছে সব প্রীতিগুলোকে কিন্তু অতিক্রান্ত করবে, কারণ এগুলো রূপলোকীয় প্রীতি। এটা অভূতপূর্ব অনুভূতি। অভূতপূর্ব মানে ইতিপূর্বে আপনি পান নাই। যদি প্রথম ধ্যান উৎপন্ন না হয়ে থাকে, আপনি ইতিপূর্বে এটা পান নাই, এমন একটা এটা প্রীতি। এটা উদাহরণস্বরূপ, তবে এটা তো আসলে অনুভূতির বিষয়, যার যার অনুভূতি সে নিজেই পাবে। যে লেখকগণ, গুরুভান্তেগণ আমাদের বোঝার সাথে কিছু কিছু উদাহরণ উপমা ব্যবহার করেছেন। সারা শরীরের লোমের নৃত্য, আমাদের সর্ব অঙ্গের মধ্যে লোম আছে না, এই লোমগুলো এক খুব আনন্দদায়ক ভাবে এগুলো নাচানাচি করতে শুরু করে, অভূতপূর্ব এক প্রীতির সঞ্চার হয় তখন। অথবা অনেক সময় দেহভার আর কোনো অনুভূতি হয় না, একদম দেহটা কি হালকা হয়ে যায়, হালকা হয়ে গেলে মাত্র কি একটা প্রীতি অবস্থা তৈরি হয়।
দেহটার কোনো ভারিত্ব অনুভব হয় না। যাদের দেহ খুব বেশি ভারী তারা খুব বুঝেন আর কি এই দেহটা নিয়ে কত কষ্ট তাদের। ও মা বইতে ও মা রে গিরা তো বাইজার কই কেল তো মটমট করে উঠটি। হ্যাঁ, যাদের অতি লোড বেশি তারা সেটা বুঝেন। হ্যাঁ, খুব বেশি বুঝেন তারা। যারা হালকা আছেন তাদের একটু কষ্ট কম হলেও তারপরেও কিন্তু লোড তো আছেই। শরীরের লোড যার যার লোড, এটা আবার দুর্বল হয়ে গেলে তখন আরো বেশি লাগে লোডটা, অন্য সময় ঠিকঠাক। হ্যাঁ, তো এই যে ভারিত্বটা তখন ওনার কাছে খুব অনুভূত হয় না, হালকা অনুভূত হয়। এই হালকা অনুভূত হয়ে ওনার কাছে একটা প্রীতি উৎপন্ন হয়, মনে হচ্ছে একদম তুলার মতো ভাসতেছে, একদম যেদিকে ইচ্ছে সেদিকে ভাসতেছে, এমন একটা অনুভূতি ওনার কাজ করে। এটাকেও এক প্রকারের প্রীতি বলা হয়। তারপরে আরেকটা প্রীতি হচ্ছে যে আলোক দেখা, যে আলো তিনি ইতিপূর্বে কখনো আর দেখেন নাই, এমন একটা আলো, এটাকে বলা হয় উভাসও, উভাসও বলা হয়। হ্যাঁ, এটা কখনো কখনো আপনি যে ধ্যান করতেছেন আলম্বন, সেখানে এক যুগে মনোযোগী হওয়ার প্রেক্ষিতে হঠাৎ করে ফ্ল্যাশ লাইটের মতো করেও হয়। এটা ফ্ল্যাশ বলতেছি আর কি, জাস্ট আমি পূর্বেই বলেছি এটা উদাহরণ মাত্র। এটা ওই অনুভূতি, এগুলো যার যার অনুভূতির সঙ্গেই এটা মিলবে, যার যার মতো করে এটা হবে। অনেক সময় ছোট সূচের আকার মতো করে দেখছেন আলো, ক্রমান্বয়ে এটা আস্তে করে এটাকে মনোযোগ দিলে আস্তে করে বিশাল হয়ে যায়, ব্যাপক হয়ে যায় ওই আলোটা। আবার কোনো কোনো সময় ওই আলো দিয়ে পুরো বডি দেখা যায়। আবার কোনো কোনো সময় ওই আলো যখন উৎপন্ন হয় ওনার কাছে টর্চ লাইট লাগে না বা কারেন্টের সুইচ টুইচ টিপতে হয় না, যেদিকে যে কোনো অন্ধকার জায়গাতে গেলে এমনি চোখ বন্ধ করেও চলতে পারেন। চোখ খোলা অবস্থায় যেমন, চোখ বন্ধ অবস্থায়ও তেমন, এরকম ভাবেই দেখতে পান। আবার অনেকের এমনও হয় যে তারা ওই আলো দিয়ে অপরের বডি পর্যন্ত দেখতে পায়। কোনো মাইক্রোস্কোপ বা ওটা সেটা এই জাতীয় কোনো কিছু যন্ত্রপাতি লাগে না, ওনার শরীরের মধ্যে কোথাও কোনো সমস্যা থাকলে বা কিছু থাকলে এগুলোও তিনি দেখতে পান, জানতে পারেন, বুঝতে পারেন। আমরা উকবিভান্তের জীবনীতেও দেখি উনি গৃহস্থ অবস্থায় মানুষের এই জাতীয় সমস্যাগুলো দেখে যাইতেন, দেখে গিয়ে বলে ফেলতেন হঠাৎ করে, তুমি তো আর মাত্র 7 দিন বাঁচবে যে, তোমার এখানে ভিতরে এই কেরেঙ্কাল হয়ে গেছে। এটা আন্দাজ করে তিনি, তখন তো ভিক্ষু না, সাধারণ চাষাভুষা মানুষ ছিলেন, আর তিনি ধ্যানত এইগুলো উপলব্ধিগুলো হঠাৎ হঠাৎ মানুষের সঙ্গে শেয়ার করে ফেলতেন, আবেগে হোক বা ওর প্রতি কল্যাণকামী হইয়ে হোক শেয়ার করতেন। শেয়ার করলে উল্টো হয়ে গেছে ঘটনা, বলছে এ পাগল হয়ে গেছে ধ্যান করতে করতে, এ পাগল। এটা পাগল বলতে বলতে 6 দিন পাগল বলেছে, 7 দিনের মাথায় যে মানুষটা মারা গেছে। মারা গেছে মাত্র কিসের পাগল, ও যেমনে বলছে মারা যাবে ও মারা গেছে, দেখছো? এই আরম্ভ হয়েছে ওনার কাছে আসা, এর কথা ঠিক, এই রে সেই রে, এই করতে করতে ওনার ধ্যান নষ্ট হয়ে গেছিল। পরবর্তীতে আবার অবশ্য উনি তখন এই জনমানব ছেড়ে আরো ধ্যান করার জন্য, ধ্যানপ্রীতি উপভোগ করার জন্য আরো দূর দূরান্তে চলে গিয়ে ধ্যান করেছিলেন। পরবর্তীতে তিনি ভিক্ষু হয়েছিলেন। আচ্ছা, সেটা অন্যদিন বলবো, সুন্দর একটা গল্প আছে উকবিভান্তের জীবন। তো এটাও একটা প্রীতি। এভাবে যখন তিনি এরকম একটা লাইট বা আলোক প্রাপ্ত হন, এটাও ওনার কাছে খুব প্রীতির একটা ব্যাপার হয়, আনন্দের একটা ব্যাপার হয় ওনার জন্য। আরো কিরকম আছে প্রীতি? আচ্ছা, যাই হোক, আমরা এদূর পর্যন্ত আপাতত বললাম। এতটুকুর মধ্যে প্রীতির অবস্থাগুলো বুঝতে পারছেন না? এটা একসঙ্গে থাকবে, এগুলো একসঙ্গে এক সহযোগে উৎপন্ন হয়। বিতর্ক, বিচার, প্রীতি, তিনটা আলোচনা করেছি না? বিতর্ক, বিচার, প্রীতি। তারপরে 4 নাম্বার হচ্ছে সুখ। এই সুখ কিন্তু আবার ওই যে বেদনা স্কন্ধের অন্তর্গত। আর এই যে প্রীতি বললাম, প্রীতি কিন্তু আবার সংস্কার স্কন্ধের অন্তর্গত। এই যে 52 প্রকার আমরা সংস্কার যেগুলো পড়বো, চৈতসিক যেগুলো পড়বো, এই চৈতসিক স্কন্ধেরই অন্তর্গত। আর সুখ যে বলবো এটা হচ্ছে যে বেদনা স্কন্ধের অন্তর্গত, অনুভূতি বা বেদনা। এই প্রীতি যখন উৎপন্ন হয় কোনো মানুষের, তখন তিনি সুখে আত্মহারা।
পূর্বেই বলেছি, আগে যত প্রকারের সুখ স্বাচ্ছন্দ্য আপনি ভোগ করেছেন কামলোকীয় বা এই সরায়তন দ্বারা আপনি যত কিছু আগে এই যাবৎ ভোগ করেছেন, আনন্দ অনুভব করেছেন, সকল আনন্দ এবং সুখকে অতিক্রম করে এটা এক নবসুখের অধ্যায়। এই সুখ আপনি ইতিপূর্বে পাননি কখনো। এটা রূপবচর চিত্ত উৎপন্ন করলেই এই সুখ পাওয়া যায়। যে প্রীতিগুলোর কথা বলছি, ওই প্রীতিগুলো উৎপন্ন হইলে এমনিতেই শরীর এবং মনের মধ্যে অভূতপূর্ব এক সুখের অনুভূতি জাগরিত হয়। এটার নামই হচ্ছে যে সুখ। দুঃখহীন অবস্থা, শরীরের মধ্যে আমাদের সারাক্ষণ একটা না একটা ক্যারেঙ্কাল দুঃখ আছে। এগুলো এটা মনোযোগ দিলেই, এমনিতে অন্য সময় দেখবেন আপনি মনোযোগ না থাকলেন সমস্যা নাই, ধ্যানে বসলে তখনই দেখবেন। হ্যাঁ, মনে করবেন না যে এমনি ঠ্যাং ইয়া করে রাখছেন বলে, পা বাঁকা করে রাখছেন বলে লাড়াচাড়া করতেছেন না, এই জন্য এখানে ব্যথা উৎপন্ন হয়েছে, এটা না। এটা ছাড়াও যেগুলোতে আপনি কোনো রকমের ক্যারেঙ্কাল করেন নাই বা সিবি ধরে রাখেন নাই বা কিছু করেন নাই, ওই সমস্ত জায়গাতেও আপনি যখন চোখ বুলাবেন দেখবেন যে ওখানেও এক এক রকমের ক্যারেঙ্কাল, এক এক রকমের দুঃখ আছে। কিন্তু এই যখন সুখের অবস্থা যখন একজন সাধকের কাছে উৎপন্ন হয়, তিনি শুধু এই সুখেই বিভোর হয়ে থাকেন, সুখানুভূতিটাই করেন, দুঃখের কোনো অনুভূতি ওনার কাছে সেই মুহূর্তে আসে না। মশা কামড়ালেও তখন অনুভূতি নাই, কারণ তিনি সুখে বিভোর থাকেন। সুখে একদম পুরো দেহমন আচ্ছাদিত হয়ে থাকে। পুরো দেহ সুখে আচ্ছাদিত, মনও সুখে আচ্ছাদিত, সুখে আচ্ছন্ন। এটা হচ্ছে যে সুখ। একেবারে লাস্টে আলোচনা করা হচ্ছে যে কি, এগুলো লাস্টে আর ফার্স্টে নাই, এগুলো একসঙ্গে এট এ টাইম উৎপন্ন হয়। একাগ্রতা লাস্টেরটা। একাগ্রতাও কিন্তু আবার এই প্রকীর্ণ চৈতসিক, আগে যে দুইটা বললাম বিতর্ক এবং বিচার, এই একাগ্রতাও কিন্তু প্রত্যেকটা জায়গায় অকুশল চিত্ত উৎপন্ন হতেও যেমন একাগ্রতা লাগে, কুশল চিত্ত উৎপন্ন হতেও একাগ্রতা লাগে। তবে সেই একাগ্রতাগুলো খুব অল্প সময়ের জন্য, ক্ষণিক সময়ের জন্য, সামান্য সময়ের জন্য। কিন্তু এখানের যে একাগ্রতার কথা বলবো, এক চিত্তের মধ্যে দীর্ঘ অনেক সময়, আমরা যত সময় এখানে রেখে দিতে চাই তত সময় এখানে থেকে যায় এই একাগ্রতাটা, কোয়ালিটি অনুযায়ী আর কি। প্রথম সাধক যখন এই প্রথম ধ্যান লাভ করে, তখন ওনার কাছে আপডাউন করতে থাকে, বারবার আপডাউন করতে করতে একদম খুব পরিচিত হয়ে যায় রাস্তাটা, এবং থাকার কৌশল, এখানে কিভাবে থাকতে হয়, এই জাতীয় কৌশলগুলো তিনি নিজেই শিখে যান। কিভাবে দরজা বন্ধ করে দিয়ে এখানে বসে থাকতে হয়, এগুলো কৌশলগুলো তিনি শিখে যান। একসময় দীর্ঘ সময় তিনি বসতে পারেন, দীর্ঘ সময় তিনি এই সুখে নিমগ্ন হয়ে থাকেন, অর্থাৎ একাগ্র ওই আলম্বনে চিত্তকে ধীর এবং স্থির করে ফেলে। এটার নাম হচ্ছে যে একাগ্র। আমি শ্বাস প্রশ্বাস দেখলাম, হুট করে আমার ওখানে ছাগলের দিকে মন চলে গেল, আমার কুড়াটা তো আদার নদী, কুড়া তো আড়াইল নবাদি বিলিয়ে খাবে লেবু কুড়া, এগুলো হঠাৎ করে মনে পড়ে গেল, তার মানে একাগ্রতা নাই, আমার একাগ্রতা হয় নাই। একাগ্রতা হয়েছে কিভাবে বুঝবেন? ওই শ্বাস প্রশ্বাসের বাইরে কোনো মতেও কোনোভাবেও আজ যাচ্ছে না, আমি শুধু নাসিকাগ্রেই মন রেখে দিয়েছি, শ্বাস প্রশ্বাসের ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতেছে না। একাগ্রতা, এক জায়গায় স্থির। সুইচ তো চেনেন, এই সুইচের মাথায় আরেকটা সুইচের মাথা স্থাপন করে দিয়ে একদম সোজা করলে ধরে রাখলে এদিকে ডাইনিও লড়তেছে না বাইরে লড়তে, চুপচাপ দাঁড়িয়ে থাকছে। এমন ভাবে এটাকে মানে ধরা হয়েছে যে এক বিন্দু আর নড়াচড়া করতেছে না, সোজা দাঁড়িয়ে থাকছে, একদম কাইত কুইত কিচ্ছু হচ্ছে না। এটাকে বলা হয় একাগ্রতা। তাইলে আমরা এই 5টা চৈতসিক নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, ওই সুখ যেটা আছে বিধানাঙ্গ, এটা কি শারীরিক ভাবে অনুভূত হয় আর কি?
নাকি মানসিক ভাবে? আসলে আমরা বলার সময় বলি কায়িক সুখ বললেও কিন্তু সুখটা তো কায় কোনোদিন অনুভব করতে পারে না। কায়ের কোনো শক্তি নাই যে সুখ অনুভব করার। হ্যাঁ, তো এগুলো সব সুখ দুঃখ এগুলো সব মনই অনুভব করে। মনই এগুলোর অনুভব করে। এগুলো আরো এই বইটা যদি আসলেই মনোযোগ দেন এই বিষয়গুলো খুব পরিষ্কার হবে এবং যত পরিষ্কার হবে তত শান্তি লাগবে, স্বস্তি লাগবে। তখন বুদ্ধের প্রতি মানে অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম উৎপন্ন হবে। এখন তো আমরা এগুলো এমনি তাহলে প্রথম ধ্যান চিত্ত বা রূপগোচর প্রথম চিত্ত মানে কি? এই রূপগোচর প্রথম চিত্তের মধ্যে বিতর্ক আছে, বিচার আছে, প্রীতি আছে, সুখ আছে, একাগ্রতা আছে। এই পাঁচটা এক সহযোগে থাকলেই বলা হয় প্রথম ধ্যান চিত্ত বা রূপগোচর চিত্ত, রূপগোচর প্রথম চিত্ত। অমিতা বড়ুয়া লিখে ফেলেন। হ্যাঁ বান্দা। শিল্পী বড়ুয়া আসে নাই। জয় বড়ুয়া লিখে ফেলতে হবে এগুলো সব, এগুলো বিশেষ বিশেষ জায়গাগুলো না লিখলে এগুলো মনে থাকারও কোনো ব্যাপার নাই। আর ভবিষ্যতে প্রশ্ন করলেও উত্তর দিতে পারা যাবে না। যেমন আমাদের রিমি বড়ুয়া, তিনি আলম্বন সম্পর্কে আমরা অতীতে আগের ক্লাসেই তিনি ক্লাস করেছেন, তখন যদি লিখে রাখতেন ভুলে যাইতেন না। এবার দ্বিতীয় ধ্যান চিত্ত নিয়ে আমরা আলোচনা করব। 5 মিনিট আছে, আমরা শেষ করে দিতে পারবো আশা করি। এখন বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা এই 4টা অঙ্গ থাকে দ্বিতীয় ধ্যানে। এখন বিতর্কের আর প্রয়োজন হয় না। বিতর্ক যে নাই এমন না, কিন্তু আবার বিতর্ক আছে, কিন্তু উনি আগে যেভাবে জোর করছেন এখানে, এই না এখানে দাঁড়াও, এখানে থাকো, এটাই দেখো, শ্বাস প্রশ্বাসই দেখো, এটা ছাড়া অন্য কিছু করবে না, এটাই দেখো, এটাই দেখো, এরকম যে আমি আগে জোরাজুরি করে করে বসাইছিলাম, এখন একে জোরাজুরি করতে লাগে না। কারণ ও এখানে বিতর্ক স্থাপন করলে এবং এর পরবর্তীতে যখন বিচারও স্থাপন করা হয়, সবকিছু মিলেমিশে একটা সুখের, প্রীতির যে অবস্থা তৈরি হয় উনি সেটা জানেন বিধায় এটাকে আর জোরাজুরি করতে হয় না। যেমন আমাদের যাদের কাছে আম প্রিয়, আম যদি তিনি রিপ্লাই মানে পরবর্তী খাচ্ছেন আর কি, বা ওই আমের চেহারা দেখে আগে থেকে ওই আমের চেহারা সম্পর্কে এবং চেহারা দেখে স্বাদ সম্পর্কে তিনি অভিজ্ঞ, ওনাকে জোর করে করে আম খাওয়াইতে হবে না, তিনি নিজেই আম খেতে চাইবেন, আমটা দেখেই তিনি খেতে চাইবেন এবং ওটাকে জোর করতে হবে না, এটা ভালো এটা ভালো এরকম বলতে হবে না। বুঝছেন অমিতা বলবো না? হ্যাঁ বান্দা। ঠিক একইভাবে এই অবস্থায়ও সাধক এই দ্বিতীয় ধ্যান, প্রথম ধ্যান চিত্ততে তিনি চিনে গেছেন এটার লাভ ক্ষতি এগুলো বুঝে গেছেন, এটার কুশলতা এটা বুঝে গেছেন, সেজন্য এখন আর বিতর্ক দরকার নাই, বিতর্ক নিয়ে টানাটানিরও দরকার নাই। বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা এই 4টা নিয়ে ওনার কার্যক্রম। উনি বিচার করবে ওই আলম্বনে, বিচার করার পরবর্তীতে প্রীতি উৎপন্ন হবে, সুখ উৎপন্ন হবে এবং একাগ্রতাও থাকবে। এই 4টা একদম সোজা হয়ে গেছে না? ইন্দ্রা বড়ুয়া দ্বিতীয় ধ্যান সম্পর্কে আমাদেরকে একটু করে বলেন।
বলতে যখন সাধক ধ্যানে বসবে তখন তার মধ্যে বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা তো চারোটাই থাকতে হবে। অর্থাৎ এখন আপনি উদাহরণ দিয়েছেন বিচার, বিতর্ক, প্রীতি, সুখ এবং একাগ্রতা, এই পাঁচটাই বলতে চিত্তের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এই চারটাই চিত্তের মধ্যে থাকতে হবে। একসঙ্গে থাকতে হবে থাকে ওটাকে বলা হয় রূপগোচর চিত্ত। হ্যাঁ, তো তাই বলে কি এখানে বিতর্ক নাই? বিতর্ক ছাড়া আবার চিত্ত হবে না? বিতর্ক আছে, এটা প্রয়োজন নাই, ওটাতে আমি এরকম প্রেসার করা করে দরকার নাই বিধায় এটা আর কাউন্টিং করা হয় না। এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা আরেক ধাপ এগিয়ে, আর একটু কাজ কমে যায়। সেজন্য এটার নাম হচ্ছে দ্বিতীয় ধ্যান। এই দ্বিতীয় ধ্যানের 4 অঙ্গ। জয় বড়ুয়া এটা আরেকটু বলেন আমাদেরকে। দ্বিতীয় ধ্যান চিত্ত, এই যে বিতর্ক, বিচার, একাগ্রতা, এগুলা রূপবাচক, কুশল চিত্ত, এগুলা। দ্বিতীয় ধ্যান চিত্ত কাকে বলে? আরো একটু মনোযোগী হতে হবে। আগের ক্লাসগুলো ঠিকঠাক মতো করা হয় নাই, বোঝা হয় নাই, সেজন্য আগের ক্লাসগুলো না বুঝলে এই জায়গাতে গিয়ে এই সমস্যাগুলো দাঁড়িয়ে যাবে। এটা কোনো সাধারণ বিষয় না যে এটা যেন তেন করলেই যে হয়ে যাবে এরকম না। এটা একটু আসলেই লেখাজোখার বিষয় আছে, লেখালেখি করতে হয়, আর না বুঝলে আবার জিজ্ঞেস করতে হয়, এভাবে করে করে গেলেই এটা শেখা হয়। আমাদের ছোট উপাসিকা রিয়া বড়ুয়া, দ্বিতীয় ধ্যান চিত্ত কাকে বলে? না রিয়া বড়ুয়া, না রিয়া সিংহ, কই? আচ্ছা, উপাসক জ্ঞানেশ্বর সিংহ একবার বলেন। ভান্তে, মানে আমরা যখন প্রথম ধ্যানটা লাভ করি তো প্রথম ধ্যানে তো বিতর্ক থাকে। বিতর্ক মানেই হচ্ছে বারবার চিত্তকে একাগ্রতা করার চেষ্টা। তো প্রথম ধ্যান যখন আমরা উত্তীর্ণ করি, আমাদের যে এই যে মনোনিবেশের যে ব্যাপারটা থাকে, তখন সেই মনোনিবেশটা আরো দৃঢ় হয়ে যায়। যখন সাধক মানে ধ্যানে বসেন, প্রথম অবস্থায় কোনো আলম্বনকে ধারণ করবেন এবং এক চিত্তেই ধারণ করবেন, তখন আর বারবার ওনার প্রচেষ্টা করতে হয় না যে চিত্তকে আবার ধরে এনে আবার বসাই। বারবার যে প্রচেষ্টা আমরা করি, বিতর্কের চেষ্টা, যেটা পুনঃ পুনঃ আবার চেষ্টা করলাম, আবার এই একই আলম্বনে বারবার চেষ্টা করা, ওই জিনিসটা করতে হয় না এই দ্বিতীয় ধ্যানের মধ্যে। বসার সাথে সাথেই সে আলম্বনে মানে নিবষ্ট হয়ে যায় এবং একই মানে চিত্তে সেই বিচার, প্রীতি, সুখ, একাগ্রতাটা মানে অনুভব করেন, আর সেজন্য বিতর্কটা সেখান থেকে সরে যায়। খুব সুন্দর হয়েছে। আশা করি দীপেন বাবু একদম পরিষ্কার হয়েছে আমাদের উপাসক জ্ঞানেশ্বর সিং এর কথায়। উনি আসলে টিচার মানুষ, তো ওনাদের বলার মধ্যেই আলাদা একটা মোটিভ আছে। হ্যাঁ, উপাসক জ্ঞানেশ্বর সিংহ, আপনি ভিডিও কলে থাকলে আমরা খুব খুশি হব সবাই। অমিতা বড়ুয়া খুব সুন্দর করে বুঝছেন না? বুঝছি বান্তে। আরেকটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। দ্বিতীয় ধ্যান সরাসরি উৎপন্ন করা যায় না। আবার যদি আপনি ধ্যান শুরু করেন, তাও প্রথম ধ্যান থেকে আসতে হবে। প্রথম ধ্যান উত্তীর্ণ হয়েছেন, তারপরে দ্বিতীয় ধ্যানে যেতে পারবেন। প্রথম ধ্যান উত্তীর্ণ হয়েছেন, এটা শেষ,
এরপরে আপনি দ্বিতীয় ধ্যান। কিন্তু এটা মানে খুব অল্প সময়ের ব্যাপার। প্রথমবার আপনি শুধু একবার এটাকে বসাই দিয়েছেন, আসো এখানে বসো, বসা দিয়েছেন, বসার পরে ও বাকি কাজ নিজে নিজে করতে থাকবে, তার মানে দ্বিতীয় ধ্যান ওখান থেকে স্টার্ট হয়ে গেছে। এটা এবার হচ্ছে যে আমরা তৃতীয় ধ্যান, এগুলো প্রথমটা বুঝলে আর ওগুলো এমনিতেই সোজা। তৃতীয় ধ্যান প্রীতি, সুখ, একাগ্রতা, এটা হচ্ছে তৃতীয় ধ্যান। এই তিনটা অঙ্গ থাকবে। তাইলে এখন বিচারও নাই, বিচারের কার্যক্রমও শেষ, বিতর্কের কার্যক্রম শেষ, বিচারের কার্যক্রমও শেষ। ওনার আর বিচার করা হয়ে গেছে, ওটা নিয়ে যা যা কিছু দেখার ওটা সম্পর্কে বিস্তারিত জানা হয়ে গেছে। এখন শুধু উনি প্রীতিতে নিবিষ্ট হয়ে আছেন, শুধু প্রীতির দিকেই ওনার দৃষ্টি। যেদিকে যার দৃষ্টি থাকে ওই বিষয় ছাড়া অন্য কোনো কিছু আর দেখতে পায় না, এটা জানেন তো সবাই। আপনি এই মুহূর্তে, আমরা একটা বলছিলাম একবার, ওই সম্রাট অশোকের ছোট ভাইয়ের কথা আপনাদেরকে গল্প বলছিলাম, মনে আছে? সম্রাট অশোকের ছোট ভাইকে 7 দিনের জন্য রাজা বানানো হয়েছিল। রাজা বানিয়ে ওনাকে সমস্ত রাজকীয় সুখ দেওয়া হয়েছিল। যেদিন মাথা কাটার কথা, শিরচ্ছেদ করার কথা, সেদিন সকালবেলা বা বিকালবেলা রাজা সম্রাট অশোক ওনাকে ডাকলেন, তুমি আজকে সকালে কি দিয়ে ভাত খেলা, বা এই 7 দিন যাবত তোমার আমোদ প্রমোদ কেমন হয়েছে, কিরকম হয়েছে? ও বলছে, কিসের আমোদ প্রমোদ, কোথায় কি, কোথায়? বলছে, তোমাকে খুব সুন্দর সুন্দর রাজকন্যা দেওয়া হয়েছে, একদম খুব দেবীর মতো তোমাকে কন্যা দেওয়া হয়েছে তোমার স্ত্রী রূপে, দেখো নাই তুমি? বলছে, না আমি তো কিছু দেখি নাই। খুব সুখাদ্য, তোমাকে রাজকীয় সুখাদ্যগুলো সব দেওয়া হয়েছে, কোথায় রাজকীয় খাদ্য, কোথায় কি? দেখে নাই, কারণ উনার মন ছিল অন্য জায়গায়। কোথায়? শিরচ্ছেদ দুঃখ কেমন হবে, গলা কাটার সময় কেমন কষ্ট লাগে, কিরকম কষ্ট লাগে, কাটলে মাত্র কাটার অনুভূতিটা কেমন, এইগুলো ভাবতে ভাবতে উনি 7 দিন অতিবাহিত করেছেন। ওদিকেই ওনার দৃষ্টি ছিল, অন্য কোনো দিকে দৃষ্টি ছিল না। অন্য কোনো দিকে উনি অনুভব করার আর অবস্থা তিনি পাননি। ঠিক এই অবস্থায়ও সাধক এই সুখে এত বেশি তিনি উল্লাসিত হয়ে পড়েন, এত বেশি তিনি প্রমোদিত হন। প্রমত্ত জিনিস আলাদা, আর এটা যেহেতু রূপবচরের ব্যাপার, এটা কামবচরের মতো প্রমত্ততা এটা নয়। আরেক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটাতেও প্রমত্ততা আছে, সেগুলো আমরা পরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যাব। এই প্রমত্ততা আর ওই প্রমত্ততার মধ্যে অনেক রকমের ডিফারেন্স এবং ব্যবধান কিন্তু রয়েছে। এই অবস্থা হচ্ছে যে তিনি এত বেশি সুখের প্রতি, প্রীতির প্রতি মনোযোগী হন, তিনি প্রীতিতেই প্রীতিময় হয়ে অবস্থান করেন। আর বিচারের দিকে, বিতর্কের দিকে ওনার আর দিকপাত থাকে না, দৃষ্টি থাকে না। ওই উদাহরণটার মতো। এটাকে বলা হয় তৃতীয় ধ্যান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। উপাসক জ্ঞানেশ্বর সিংহ, সকলের জন্য একটু বলেন এটা। মিউট করা আছে, মিউট করা উপাসক, মিউট, আপনার মোবাইলটা মিউট। ভান্তে, ওই যে আম দিয়েই বলছি আর কি। আমের যে ব্যাপারটা আছে, যে আম যেমন মালদই আম বা যেটা, মানে একটা প্রীতি বলতে কি, মানে ওইটা নিয়ে আমার বিচার করব না, তখন আর বিতর্ক তো দরকারই নেই। মানে আম বলতেই আমি প্রথমেই আমের স্বাদটা পেয়ে নেব, তারপর আমের যে গন্ধ, সেন্টটা আসবে, মানে অটোমেটিক যেমন ভিতর থেকে একটা প্রীতি আসবে যে আমের এই গন্ধ, এই স্বাদ, মানে বিতর্ক বিচার সেখানে থাকবেই না। মানে শুধু ওই যে
স্বাদ বা গন্ধটা নিয়েই মানে আত্মহারা, মানে ওই অবস্থাতে চলে যায় মনটা আর কি। তো ওইখান থেকেই প্রীতি সুখ একাগ্রতাটা মানে ইয়ে করা যায়, তখন বিতর্ক বিচার থাকেই না সেখানে। ওমা সাইডে ফসাও ন বা আর জীবন পছন্দরাম ইউনই এবং এখন শুধু খাইম দেরি খাইম আর মজা লইম স্বাদে গন্ধে মোমো, ওই অবস্থার মধ্যে উনি থেকে যায়। আর ওটা বিচারের এবং বিতর্কের আর দরকার নাই, না, দরকারই এটাকে নেই। বলা হয় তৃতীয় ধ্যান। তৃতীয় ধ্যান। হ্যাঁ, তারপরে চতুর্থ ধ্যান, সুখ এবং একাগ্রতা। সুখ এবং একাগ্রতা, এই প্রীতির কারণেই এই সুখের উৎপত্তি, কিন্তু প্রীতির কারণে কিন্তু এটা আসছে না। এখন তিনি ওই সুখে মগ্ন হয়ে অবস্থান করবেন, শুধু সুখটাই ভোগ করবেন, প্রীতির দিকেও ওনারা আর এখন মনোনিবেশ নাই। সুখ এবং একাগ্রতা অটোমেটিক ভাবে আছে ওই বিষয়ে। একাগ্রতা ছুটে গেলে মাত্র এগুলো সব কিন্তু আবার চলে যাবে। একাগ্রতা নাই, আবার সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। একাগ্রতা এতক্ষণও ছিল, এখনো আছে, একাগ্রতা আছে, এবং একাগ্রতার সঙ্গে তিনি শুধু সুখটা ফিল করতেছেন, শুধু সুখটা ফিল করতেছেন। এটা হচ্ছে যে চতুর্থ ধ্যান। আর পঞ্চম ধ্যান হচ্ছে যে উপেক্ষা এবং একাগ্রতা। সুখের প্রতি তিনি উপেক্ষিত হয়ে গেছেন। এই উপেক্ষা কেন হয়েছেন, কি কারণে হয়েছেন, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এগুলো নিয়ে আজকে আর যাচ্ছি না, আমাদের সময়ও শেষ হয়েছে। এই উপেক্ষা নিয়ে আমরা আর একটু পরে আলোচনা করে ফেলবো, কেমন? এটা পঞ্চম ধ্যান। আর এটা নিয়ে অনেক ইয়েও আছে, একটু জটিলতাও আছে। সূত্রপিটক মতে হচ্ছে যে পঞ্চম ধ্যান পর্যন্ত হিসাব করা হয়। আর অভিধর্ম পিটক মতে আমরা দেখতেছি যে এই পঞ্চম ধ্যান পর্যন্ত রূপবচর, আর অরূপবচর হচ্ছে যে ওই চারটা চিত্ত। অরূপবচর চিত্ত আমরা সামনেই পড়তে যাচ্ছি, ওই চারটা যেভাবে আমরা অভিধর্মের মধ্যে পড়ে যাচ্ছি। কিন্তু সূত্রপিটক মতে ওই সমস্ত অরূপবচর ধ্যান সহ, রূপবচর ধ্যান সহ এই পঞ্চম ধ্যানেই অ্যাড করা হয়েছে। কি কারণ হয়েছে, কেন হয়েছে, আমরা একটু একটু করে আলোচনা করলে এগুলো আপনারা বুঝে যাবেন, আপনাদের মধ্যে ওরকম বিতর্ক থাকবে না। তাহলে এই পঞ্চম ধ্যানের মধ্যে শুধু তিনি একাগ্র করে বসে থাকেন চিত্তকে নিয়ে, ওনার সুখের প্রতিও আর আলিঙ্গনতা নাই, এটা উপেক্ষিত। দীর্ঘদিন যাবৎ একটা মানুষে একই সুখের মধ্যে তিনি বিভোর হয়ে আছেন, এক পর্যায়ে গিয়ে ওনার কাছে আর এটা স্বস্তিদায়ক মনে হয় না, বা ভালো লাগে না আর কি। ওটার পেতে 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 তিনি অতিষ্ঠ হয়ে গেছেন। উপেক্ষা, এই সুখকে তিনি উপেক্ষা করেন। এখন ওনার কাছে শুধু ভালো লাগে, এটাকে ভালো লাগা ঠিক বলা যায় না, মানে এটাকেই এখন পছন্দ। ভালো লাগা বিষয় হচ্ছে যে ওই সুখ পর্যন্ত, এটা সুখের বিষয়টাকে আপনি ভালো লাগা বলতে পারবেন, প্রীতির বিষয়টাকে ভালো লাগা বলতে পারবেন। কিন্তু এখন তিনি সেই ভালো লাগাকে যেহেতু বর্জন করে এসছেন, সুখের বিষয়গুলোকে যেহেতু বর্জন করে এসছেন, এখন ওনার কাছে পছন্দ লাগে হচ্ছে যে একাগ্র করে থাকার জন্য ওই একটা জায়গাতে চিত্তকে স্থির একাগ্র ওইভাবেই দেখতে ওনার কাছে পছন্দ। এটাকে বলা হয় পঞ্চম ধ্যান। অমিতাভ বড়ুয়া এগুলো সবগুলো সুন্দর করে লিখে রাখেন, সবাই একটু গ্রুপে পাঠিয়ে দেবেন যারা যারা লিখছেন। আমাদের উপাসক দীপেন বাবু, আপনি কালকে লিখেছিলেন, এগুলো গ্রুপে পাঠিয়ে দেবেন। আজকেরটাও আবার সুন্দর করে লিখে একটু গ্রুপে পাঠাবেন, সবাই দেখবে। আর
আশা করি আজকে যাদেরকে আরো নতুন নতুন করে জিজ্ঞেস করেছি সবাই একটু মনোযোগী থাকবেন। আমরা চেষ্টা করব সবাইকেই জিজ্ঞেস করার জন্য। আপনাদেরকে আসলে জিজ্ঞেস করতেছি না যে এটা এমনিতেই 500টা ক্লাস লেগে যাবে। ভালো করে যদি ইয়ে করে আমরা 500টার উপরে ক্লাস করতে হবে, তারপরে এই বইটা শেষ হয়। আর এভাবে যদি প্রত্যেক জনকে নিয়ে যদি এভাবে সময় দিতে যাই তখন 1000 ক্লাসেও আমাদের কুলাবে না। সেজন্য আমরা অনেক সময় এটা ইয়ে করি। তো তাই বলে আপনারা মনোযোগী হবেন না বা আপনারা বারবার জিজ্ঞেস করবেন না, এরকম না। আপনারাও জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলেই আনন্দ লাগবে আমার। যেমন আজকে কথোপকথন করার কারণে আপনারা একরকম বলেছেন, আমি আবার আরেক রকমগুলো আমার মনে পড়ছে, আমি আবার সেগুলো বলছি এরকম করে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা এতক্ষণ যাবৎ অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভাতেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত ধর্মচর্চায় সহযোগিতা দান করে চলেছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বদামি হান্তে দাঁড়াতে